আগামী 15 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে। ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ঐক্যমত্য কমিশন কার্যালয়ের সভাকক্ষে কমিশনের এক বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। সভায় জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের 5টি বৈঠকে প্রাপ্ত মতামত বিশ্লেষণ করা হয়। বৈঠকে আশা প্রকাশ করা হয় যে বিশেষজ্ঞরা এবং রাজনৈতিক দলগুলো থেকে প্রাপ্ত অভিমত বিশ্লেষণ করে খুব শিগগিরই বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ এবং চূড়ান্তকৃত জুলাই সনদ সরকারের কাছে জমা দেওয়া হবে। পাঁচ ইসলামী ব্যাংককে একীভূত করে শরিয়া ভিত্তিক ইউনাইটেড ইসলামী ব্যাংক গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। পরে বৈঠকের বিষয়ে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, একীভূত হওয়ার পর কেউ চাকরি হারাবেন না। আগের আমানত ফেরত পাবেন গ্রাহকরা। যে 5 ব্যাংক একীভূত হয়ে নতুন ব্যাংক গঠিত হবে সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। ব্যাংকটি প্রাথমিকভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন থাকবে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থাকবে এর মালিকানায়। পরে উপযুক্ত সময়ে ব্যাংকটি বেসরকারি মালিকানায় হস্তান্তর করা হবে। এদিকে ব্যাংক ও বিমা খাতে আমানত সুরক্ষা আইনকে যুগোপযোগী করে সংশোধনী অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ব্যাংক একীভূত করে নতুন একটি ব্যাংক, ইসলামী ব্যাংক, শরিয়া ভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাব আছে চূড়ান্তভাবে অনুমোদন হয়েছে। 5 সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি। এই ব্যাংকগুলো একীভূত হয়ে এটার একটা নতুন নামে এই ব্যাংকগুলোর একটা নাম হবে। সেটা অলরেডি 2টা নাম প্রস্তাব করা হয়েছে। একটা হচ্ছে ইউনাইটেড ইসলামী ব্যাংক, এটা বলা হয়েছে, আর একটা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। আগে ডিজিটাল নিরাপত্তা আইনে দণ্ডিতদের খালাস দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেছেন, সব মামলা বাতিল করে দায়মুক্তি দেওয়া হবে। সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফৈয়াজ আহমেদ তৈয়ব। সংবাদ সম্মেলনে ফৈয়াজ আহমেদ জানান, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আগে ডিজিটাল নিরাপত্তা আইনে দণ্ডিতদের খালাস দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সব মামলা বাতিল করে দেয়া হবে দায়মুক্তি। বিখ্যাত যে ডিজিটাল সিকিউরিটি আইন ছিল, সেই আইনের অধীনে যেই তদন্তগুলো সাবমিট হয়ে গেছে কিংবা যেই রায়গুলো হয়ে গেছে, যারা শাস্তি পেয়ে গেছেন, আমরা আসলে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য আজকে একটা সংশোধনী উঠিয়েছি। আমি মনে করি যে এর মাধ্যমে আওয়ামী লীগের যে ডিএসের যে নিপীড়ন, এই নিপীড়নের শতভাগ সমাপ্তি হবে। বৈষম্য বিরোধী আন্দোলন প্রত্যাহারে রাজি না হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে হত্যার নির্দেশনা ছিল বলে হুমকি দিয়েছিলেন গোয়েন্দা কর্মকর্তারা। ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে কথা জানিয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই দিন জুলাই গণ অভ্যুত্থানের রাজধানী চাংখারপুলে সংগঠিত শহীদ আনাস সহ 6 হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ 16 অক্টোবর পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল 1। এসএম আরভি জানাচ্ছেন বাকিটুকু। জুলাই গণ অভ্যুত্থানে নানা প্রতিকূলতা পেরিয়ে তৎকালীন সরকার পতনে বাধ্য করে ছাত্র জনতা। একজন অন্যতম সমন্বয়ক হিসেবে এই আন্দোলনে ভূমিকা রাখেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। গণ অভ্যুত্থানে চাংখারপুলে 6 হত্যা মামলার জবানবন্দিতে সে সময়কার অভিজ্ঞতা তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 19 তারিখ আমাকে রাজধানীর গুলশান নিকেতন এলাকা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। ডিবি পরিচয় উঠিয়ে নিয়ে যাওয়া হলেও পরবর্তীতে আমরা জানতে পারি যে একটা বিশেষ গোয়েন্দা সংস্থায় এটা করেছিল। একটা ভিডিও বার্তা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয় আন্দোলন প্রত্যাহার পূর্বক। সেটা দিতে সে সময় রাজি না হয় পরবর্তীতে আমাকে ইনজেকশন পুশ করে অজ্ঞান করে রাখা হয়। তখন গুম থাকা অবস্থায়ও আমাদেরকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যারাই আমাদের সাথে কথা বলেছে সবাই
নানাভাবে এই নিয়ে এটা বলেছে যে আপনাদেরকে হত্যা করার নির্দেশনা দেওয়া হয়েছে, আপনাদেরকে যাতে আর দেখা না যায় লিডারশিপে সেটার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে। নির্দেশনা ছিল সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। 5 আগস্ট সংগঠিত হত্যাকাণ্ডের দৃশ্য স্বচক্ষে প্রত্যক্ষ করেছিলেন বলেও জানান এই উপদেষ্টা। লং মার্চ টু ঢাকায় অংশগ্রহণ করতে আসার সময় ঢাকার নাজিমউদ্দিন রোড দিয়ে আমরা ঢোকার চেষ্টা করছিলাম, সেখানে পুলিশ আমাদেরকে বাধা দিয়ে রেখেছিল প্রায় 3-4 ঘন্টা। সে সময় পুলিশের গুলিতে আমার সামনেই 2 জন নিহত হন এবং মোট শহীদ আনাস ইয়াকুব সহ মোট 6 জন সেখানে নিহত হন বলে আপনারা জানেন। এদিকে গুমের 2 মামলায় শেখ হাসিনা ও ডিজিএফআই এর সাবেক 5 প্রধান সহ 30 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আইজিপি সহ দায়িত্বপ্রাপ্ত বাহিনী প্রধানদের কাছে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজকে প্রত্যেকটি আসামির বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের কাছে সেই গ্রেফতারি পরোয়ানা ট্রাইব্যুনালের পক্ষ থেকে পৌঁছানো হয়েছে। এটা আমি মনে করি এই সরকার সহ পুরো বিচার ব্যবস্থার একটা বিজয় হিসেবে আমি মনে করি, এবং সামনের সময়ে আমি চাই এই যে গ্রেফতারি পরোয়ানা সহ যেই প্রসিজার এটা যথাযথভাবে চলমান থাকে। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় লাশ পোড়ানো ও হত্যা মামলায় 10ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এই মামলায় 14তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন শহীদ ওমর ফারুকের বাবা চান মিয়া। SM আরিফ, মাইটিভি, ঢাকা। গণতন্ত্রের ধারাবাহিকতা ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা আসলে বিনিয়োগ করা সহজ হবে। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, শেখ হাসিনার শাসন আমলে সেফ এক্সিটের কথা বলাতে গদি রক্ষা করার জন্য বিএনপি নেতাকর্মীদের উপর অমানসিক নির্যাতন করা হয়েছে। দেশে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। আরও তথ্য ইউসুফ আলীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ করতে যান বাংলাদেশে নিযুক্ত জার্মানির নতুন রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটজ। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাধা বিপত্তির রাজনীতি থেকে বেরিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত। তারা জানে আগামী দিনে বাংলাদেশের বিনিয়োগের সত্যিকার পরিবেশটা কি হবে এবং কি কি রিফর্ম করতে হবে, একেবারে ডিরেগুলেট করতে হবে, লিবারালাইজেশন করতে হবে। আমরা এগুলো সিদ্ধান্ত নিয়েছি এবং এগুলো বাস্তবায়িত হলে বিনিয়োগের কোনো সমস্যা থাকবে না বাংলাদেশে। এবং নির্বাচন স্থিতিশীলতা তো মাস, এটা তো সবাই একই কথা, সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। আমাদের গুরুত্ব হচ্ছে আগামীর বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবো এবং আপনার ভরসা নির্ভরশীলতা থাকবে জনগণের। নীলফামারীর পাগলাটারি গ্রামে 36 বছর ধরে গরু ছাড়াই তেলের ঘানি টানা মোস্তাকিনের আলী ও গণ অভ্যুত্থানে শহীদ 2 পরিবারকে তারেক রহমানের নির্দেশে আর্থিক অনুদান প্রদান করতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় তিনি বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলাতে বিরোধী দলের নেতাদের উপর নির্যাতন চালিয়েছে ফ্যাসিস্ট সরকার। সেফ এক্সিটের কথা তো আমরা বলেছিলাম শেখ হাসিনার আমলে, যে আপনি যে অন্যায় করছেন, আপনি যেভাবে নিপীড়ন নির্যাতন করছেন, আপনি যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছেন, গদি রক্ষা করার জন্য বিরোধী রাজনৈতিক নেতা কর্মীকে অদৃশ্য করছেন, বিচার বহির্ভূত হত্যা করছেন। বেগম খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি, কারণ তিনি অন্তরের আলোতে চলেছেন। তার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা অভিযোগ করা হয়েছে, কিন্তু এই দেশের মৃত্তিকা, মাটি, এর আলো, জল, বাতাস, পানি, বায়ু, এর মধ্যেই তিনি থাকতে চেয়েছেন। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। 7 বছর পর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাত 11টার দিকে শেরেবাংলা নগরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। গাড়িতে বসেই তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হাসান বলেন, বিএনপি চেয়ারপারসন রাজনীতি থেকে অবসরে যাননি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় তার সাথে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করছেন। আরও জানাচ্ছেন মিফতা গালিব। 7 বছর পর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল বুধবার রাত 11টার দিকে শেরেবাংলা নগরের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। নীল রঙের প্রাইভেট কারে করে বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসা ফিরোজা থেকে বের হন।
শেরেবাংলা নগরে পৌঁছানোর পর গাড়িটি ঠিক মাজারের সামনে এসে দাঁড়ায়। গাড়িতে বসেই তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন। এই সময় গাড়িতে খালেদা জিয়ার সঙ্গে তার দুই ভাই মরহুম সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ, শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা ছিলেন। জিয়াউর রহমানের মাজারের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন সহ বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার এবং নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা। অধ্যাপক AZM জাহিদ হোসেন বলেন, রাতে বেগম জিয়া ইচ্ছে প্রকাশ করেন প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। তখন দ্রুত এর ব্যবস্থা করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়। দোয়া করেছেন, ফাতিহা পাঠ করেছেন, দুরূদ শরীফ পড়েছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যারা গুম হয়েছে বা পঙ্গুত্ব বরণ করেছে, উনি সবার জন্য, দেশবাসীর জন্য উনি দোয়া করেছেন। 2018 সালে 8 ফেব্রুয়ারি ঢাকা মহানগর বিশেষ জজ আদালত থেকে রায় ঘোষণার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান বিএনপি চেয়ারপারসন। এর কিছুদিন আগে সর্বশেষ বিএনপি চেয়ারপারসন নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। ইফতাক আলী, মাই টিভি, ঢাকা। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ার হাই কমিশনার জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং পরিপূর্ণ আরোগ্য কামনা করেন। ডেপুটি হাই কমিশনার ক্লিন্টন পুপকে, পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি আনা পিটারসন সহ 4 জন প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামের প্রতিনিধি দলে আমিরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় মজলিসি শুরা সদস্য মাওলানা ইয়াসিন আরাফাত। শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে ইসির কাছে আবারও স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একই সাথে এটি দিতে কোনো মহল থেকে বাধা আছে কিনা সিইসিকে সেটি স্পষ্ট করার কথা জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে শাপলা প্রতীক সহ দল নিবন্ধনের অগ্রগতির বিষয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল সিইসির সাথে বৈঠক করে। 2.5 ঘন্টার বৈঠক শেষে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, শাপলা না দেওয়ার বিষয়ে আইনি ও রাজনৈতিক কোনো ব্যাখ্যা দিতে পারেনি ইসি। এতে কমিশনের অসৎ উদ্দেশ্য খুঁজে পাচ্ছে এনসিপি। এনসিপিকে প্রতীকটি দেয়া না হলে প্রতীকের তালিকা থেকে ধান, পাট, তারকাও বাদ দেওয়ার দাবি করে দলটি। আমরা ওনাদের কাছে স্পষ্ট করেছি, যেহেতু প্রতীকের কোনো আইনি বা রাজনৈতিক বাধা নাই, আপনি প্রতীকটা দিচ্ছেন না, তাহলে এখানে অন্য কোনো বাধা দেখতে পাচ্ছি আমরা। ফেব্রুয়ারির ইলেকশন নিয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে অথবা এই বিষয়ে যদি চ্যালেঞ্জ বা অবস্টাকেলের সৃষ্টি করে থাকে, এটা নির্বাচন কমিশনের কিছুটা দায়ী থাকবে। শাপলা যদি আমাদেরকে না দেয়, সেটা কি করব? শাপলা পাওয়ার জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যাব গণতান্ত্রিক ওয়েতে। এবং শাপলা আমাদের নিবন্ধনটা যদি প্রতীক প্রশ্ন আসে, সেটা শাপলার মাধ্যমে ইনশাল্লাহ হবে। অন্য কোনো প্রতীকে এনসিপির নিবন্ধন হবে না। সংবিধান ও সংসদ ব্যবস্থার সংস্কারের বিষয়ে 3টি প্রস্তাব দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এর মধ্যে রয়েছে ক্ষমতার প্রাতিষ্ঠানিক ভারসাম্য, সংসদীয় আসন 400 করা এবং প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমানো। রাজধানীর একটি হোটেলে সিপিডি জাতীয় সংলাপে প্রস্তাব তুলে ধরা হয়। এই সময় বর্তমান বাস্তবতায় উচ্চকক্ষের প্রস্তাব বাদ দিয়ে বিদ্যমান সংসদীয় ব্যবস্থাকে আরও কার্যকর করার সুপারিশ করে সিপিডি। বিচার বিভাগ, সংসদীয় সরকার, নির্বাচন ব্যবস্থা ও রাজনৈতিক দল সংক্রান্ত বিষয়গুলোতে জোর দিতে ঐক্যমত্য কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। এ সময় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ম্যানিপুলেট হবার কারণ আছে বলে জানান রিসার্চ ডিরেক্টর ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আর ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এলেও স্বৈরাচারী ব্যবস্থাই শেখ হাসিনাকে দানবে পরিণত করেছিল। ভাই আছেন, অন্যরা অনেকে এখানে অন্য দলের প্রতিনিধিরা। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করেছেন। তার মানে তিনি যখন ক্ষমতায়, যেই সরকার ক্ষমতায় থাকবে সেই সরকারের অধীনে নির্বাচন হবে এবং তার
পরিণতি কি হয়েছে আমরা দেখেছি, যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পর সবগুলো নির্বাচনেই হয় জালিয়াতি নির্বাচন হয়েছে, না হয় একতরফা নির্বাচন হয়েছে, বিতর্কিত নির্বাচন হয়েছে। রাজধানীর মালিবাগে অবস্থিত ফরচুন শপিং মলের একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শপিং মলের শম্পা জুয়েলার্স নামের একটি দোকান থেকে প্রায় 500 ভরি স্বর্ণালংকার ও 40,000 টাকা চুরি হওয়ার অভিযোগ করেছে মালিক পক্ষ। দিবাগত রাতে চুরির এই ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, রাত 3টার দিকে দোকানটিতে চোর চক্রের 2জন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে স্বর্ণ চুরির ঘটনা ঘটায়। সকালে রমনা জোনের ডিসি মাসুদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে সিআইডি টিম কাজ করছে, দ্রুত এই ঘটনার সঙ্গে জড়িতদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সিসি ক্যামেরাগুলো দেখার চেষ্টা করতেছি, বেশ কিছু পেয়েছি, আরও দেখতে হবে। দেখে আমরা এটা হয়তো এখন এই মুহূর্তে আমরা কোনো কিছু বলার আসলে অবস্থায় নাই। আমরা সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে আমরা এটা দেখব। দেখার পরে এটা যারাই করুক তারা যেন আইনের আওতায় চলে আসে। সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ। জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল সচিবালয়ে সাক্ষাৎ করেছেন। তারা সবাই সিলেট অঞ্চলের বিভিন্ন আসনের সংসদ সদস্য প্রার্থী। দলটির নেতৃত্বে ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আইনজীবী শিশির মনির এবং ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন। বৈঠকে তারা নিজ এলাকার রাস্তাঘাট, সেতু এবং অবকাঠামো উন্নয়নের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করতে সড়ক পরিবহন সেতু উপদেষ্টার প্রতি আহ্বান জানান। এছাড়া সিলেট অঞ্চল থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলনের সুষ্ঠু বন্টন ও স্থানীয় জনগণের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন। যারা এটা কাজ করছেন তাদের পক্ষ থেকেও যথেষ্ট মনোযোগের অভাবের কারণে এই রাস্তাতে ঢাকা সিলেট হাইওয়েতে যারা চলাফেরা করেন তারা খুবই দুর্যোগ এবং দুর্ভোগ পোহান। 3 থানার সংযোগস্থল, এই বৃষ্টি যদি হয় তাহলে প্রায় 15 লক্ষ লোকের যাতায়াতের ব্যবস্থা হয়। আমাদের এখান থেকে গ্যাস সারা দেশে সাপ্লাই দেওয়া হয়, কিন্তু আমরা গ্যাস সেখানে পাচ্ছি না এখনও। এবং একইভাবে আমরা আমাদের বায়ারাত বিদেশ থেকে তারা রেমিডেন্স পাঠান, কিন্তু এই 2 উপজেলার যোগাযোগ ব্যবস্থা দারুণভাবে বিধ্বস্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসু হল সংসদ সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের বাকি মাত্র 8 দিন। প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সময় যত এগুচ্ছে ক্যাম্পাসে ততই বাড়ছে নির্বাচনী উন্মাদনা। বারবার নির্বাচনের তারিখ পেছালেও এবার 16 অক্টোবর নির্বাচন হবার বিষয়ে আশাবাদী প্রধান নির্বাচন কমিশনার। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন ঘিরে চলছে প্রার্থীদের সরব প্রচারণা। তবে এরই মধ্যে পোস্টারবিহীন ব্যতিক্রমী প্রচারণা চালিয়ে নজর কাটছেন বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয় সম্পাদক পদপ্রার্থী তাজউদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 23-24 সেশনের শিক্ষার্থী। প্রচলিত ব্যানার পোস্টার বা দেয়াল লিখন না করে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারণা চালাচ্ছেন এই প্রার্থী। তাজউদ্দিন জানান, জনে জনে ইমেল ও ফেসবুক আইডি সংগ্রহ করে অনলাইনে প্রচারণা চালাচ্ছেন তিনি। এতে যেমন খরচ বাড়ছে তেমনি পরিবেশও থাকছে দূষণমুক্ত। চবি ক্যাম্পাসে পোস্টারবিহীন ভিন্নধর্মী উদ্যোগ ইতোমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।